বিবেকানন্দ বলেছেন বি অ্যান্ড মেক। বর্তমান শিক্ষা ব্যবস্থায় স্বামীজির এই আদর্শকে কতখানি অনুসরণ করেছে এটা কি বলার অপেক্ষা রাখে? মহামন্ডলটা হওয়ার আগে কিন্তু আমিও অন্য কোথাও থেকে বি অ্যান্ড মেকের গুরুত্বটা বুঝিনি, শুনিনি কারোর কাছে। কারোর কাছে শুনিনি বি অ্যান্ড মেক স্বামীজি একটা কথা বলেছেন, সেটা খুব মূল্যবান কথা। আমার ভাগ্য হয়নি মহামন্ডল হওয়ার আগে এটা সবার কথা। মহামন্ডলী এটা স্বামীজির কথা থেকে ওই অত বলেছেন তো। বাংলায় 10 ভলিউম, ইংরেজিতে 10 ভলিউম, ইংরেজি 9 ভলিউম বেরিয়ে গেছে, 10 ভলিউম তৈরি হচ্ছে। কিন্তু এর মধ্যে যে এই যে সামান্য 3টে শব্দ তো, সেন্টেন্স নয়, কোনো ভার্ব নেই এর মধ্যে। ওই বি অ্যান্ড মেক যদি বলা আছে, কিন্তু ওই একটা শুধু অ্যান্ড মাঝখানে আছে, একটা সেন্টেন্স তেমন নয়। এটার গুরুত্বটা কিন্তু মহামন্ডলের আগে কেউ বুঝেছেন বলে জানা নেই, কারণ ছেলেবেলা থেকে স্বামীজির নাম শুনেছি, বহু বক্তৃতা শুনেছি, বহু প্রবন্ধ পড়েছি, বহু বই পড়েছি, কিন্তু স্বামীজির এই অগাধ বাণীর মধ্যে থেকে যে বি অ্যান্ড মেক, এই ছোট্ট 3টে শব্দ যে কতখানি গুরুত্বপূর্ণ, মহামন্ডল হওয়ার আগে আমাদের অন্তত সৌভাগ্য হয়নি। জানি না কেউ শুনেছেন কিনা। এখন অনেকেই বি অ্যান্ড মেক করছেন। তাতে এইটা যদি আমাদের অবস্থা হয় তাহলে বুঝলেন কতখানি। আমার তো বয়স কম হয়নি, এই এখনকার রাজত্ব তো আমরা দেখিনি, স্কুলে পড়ার সময় এই রাজত্ব দেখিনি, তখন বিদেশির শাসন। তখনও যখন শুনিনি, এখন প্রত্যেকে শোনা যাবে বলে। এখন যারা দেশ চালাচ্ছেন ওই একটুখানি ঘরের কথা বুঝছি। এখন যারা দেশ চালাচ্ছেন, এখন দেশের যারা শিক্ষা ব্যবস্থা চালাচ্ছেন, তাদের কি এসব বিষয়ে কোনো ধারণা আছে? মানুষ পড়া, মানুষ তৈরি করতে হবে। বি অ্যান্ড মেক তো একটুখানি বেশি তো, মানুষ করতে হবে ছেলেদের, এ কথা কি তাদের ধারণার মধ্যে আছে, চিন্তার মধ্যে আছে? তারা শুধু সিলেবাস করছে না, সাবজেক্ট পড়াচ্ছে। এইখানে কলেজে শুনেছি কলকাতার বড় বড় কলেজের থেকে বেশি সাবজেক্ট পড়ানো হয়। এই কলেজটা এখন পশ্চিমবঙ্গের মধ্যে বেস্ট কলেজের মধ্যে একটা, প্রেসিডেন্ট সেন্ট সিরিয়াসের সমকক্ষ, ন্যাকে এ গ্রেড দিয়েছে এইখানে কলেজ, যেখানে এটা আমাদের হচ্ছে। এটা অনেক বেস্ট কলেজ ইন ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, আর ওই রাজ্যের সব কলেজের সমান। কিন্তু এর পেছনে যারা আছেন, শিক্ষা ব্যবস্থাটা যারা চালাচ্ছেন, তাদের কি কোনো ধারণা আছে শিক্ষা কাকে বলে? শিক্ষা কাকে বলে কোনো ধারণা আছে? শিক্ষাটা যে হচ্ছে মানুষ করা, এটা ধারণা আছে? বা মানুষের মতন যে করা যায় চেষ্টা করার ধারণা আছে? সাবজেক্ট, এই নতুন নতুন সাবজেক্টের উৎপত্তি হয়েছে। অনেক শুনেছি, আমরা যেন মনে থাকে না, নতুন নতুন সাবজেক্ট হয়েছে, শুনছি, দেখছি, অবাক লাগছে। বাবা, এই আবার কি? 50,000 অ্যাডমিশন ফি। হ্যাঁ, 50,000 অ্যাডমিশন ফি। হ্যাঁ, তো কাজেই এটার সম্বন্ধে শিক্ষা ব্যবস্থা, বর্তমান শিক্ষা ব্যবস্থা স্বামীজি আদর্শে কতখানি নয়, ভবিষ্যৎ কোনো প্রশ্নই নেই, তাদের জানাই নেই। জিজ্ঞেস করো না, যারা চালাচ্ছেন এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জিজ্ঞেস করো, এখানে জিজ্ঞেস করো, পশ্চিমবঙ্গে জিজ্ঞেস করো, বা যে কোনো স্টেটে জিজ্ঞেস করো, তাদের কি জানা আছে স্বামীজি বি অ্যান্ড মেকের একটা কথা আছে, বা সেটার কোনো মূল্য আছে কথাটা? স্বামীর সম্বন্ধে কে জানেন ভারতবর্ষে? কজন জানেন ভারতবর্ষে? কজন জানেন স্বামীর সম্বন্ধে ভারতবর্ষে? আমরা ভারতবর্ষের নেতাদের কথা বলি, রাজনৈতিক নেতাদের কথা বলি, রাজনৈতিক নেতাদের মধ্যে কজন স্বামীর কথা জানেন ভালো করে? কজন জানেন ভালো করে? কিছু না মনে করলে বলি, এই কথা উঠলেই বলেন গান্ধীজি বলেছিলেন স্বামীজির লেখাপড়ে তার দেশের প্রতি ভালোবাসা সহজ শুরু করে, ওইটুকুই বলেছেন, ওইটুকুই বলেছেন। স্বামীজি একবার বেলুড় মঠে এসেছিলেন, স্বামীর সঙ্গে গান্ধীজি বেলুড় মঠে স্বামীর সঙ্গে দেখা করতে এসেছিলেন। স্বামীজি তখন মঠে ছিলেন না, তখনকার দিনে তার কমিউনিকেশন করে সঙ্গে সঙ্গে ইন্টারনেটে বা টেলিফোনে অ্যাপয়েন্টমেন্ট করে আসা এসব তো রেওয়াজ হয়নি। এসে দেখেন স্বামীজি নেই, তখন ওকে বললেন যা এসেছেন আপনি এখানে ভিজিটার্স বুকে কিছু লিখে যান। তিনি লিখে গেছিলেন, আই লাভ ইন্ডিয়া ভেরি মাচ, but after going through the complete works of Swami Vivekananda, my love for India increased 1000 times. এইটাই হলো। কিন্তু স্বামীজির কোন ভাবটা
ভারতবর্ষে মহাত্মা গান্ধী যদি অতটা ইন্টারেস্ট হয়ে যায়, কতটা ভারতবর্ষের সমাজের জন্য দেওয়ার চেষ্টা গান্ধীজি করেছেন। জওহরলাল নেহেরু প্রথম প্রাইম মিনিস্টার, তিনি ডিসকভারি অফ ইন্ডিয়া বলে একখানা বই লিখেছিলেন, বিখ্যাত। দেশ শুদ্ধ লোক, বিদেশে তো পড়েছে, দেশ শুদ্ধ লোক পড়েছিল, শিক্ষিত লোক সকলে পড়েছিল। তাতে স্বামীজির নাম ছিল না। ডিসকভারি অফ ইন্ডিয়া, তিনি যেন নতুন করে ভারতবর্ষ আবিষ্কার করলেন, কিন্তু ভারতবর্ষকে আবিষ্কার করতে গিয়ে তিনি স্বামীজিকে দেখতে পাচ্ছেন। রামকৃষ্ণ মঠ মিশনের তখন তিনি প্রেসিডেন্ট ছিলেন, মঠেরই এক সন্ন্যাসী, মানে এগুলো ঘটনা, এগুলো ইতিহাস। মঠের একজন সাধু জওহরলাল নেহেরু কিন্তু সকলেই শ্রদ্ধা করতেন, আর সংসারী সন্ন্যাসী অনেক জওহরলাল নেহেরু। কারণ আমার একটু বয়স হয়েছে, বলেছি বারবার, আমরা ব্রিটিশ আমলের স্কুলে পড়েছি, ভারতবর্ষের স্বাধীনতা দেখেছি, স্বাধীনতার হবে যেসব চিন্তা, আগে চিন্তা যে ছিল সেগুলো শুনেছি। তারপরে ভারতবর্ষের স্বাধীন হবে যখন হলো, তখন আমার সেদিনটা আজও মনে আছে। 14ই আগস্ট 1947 সাল, আমাদের গঙ্গার ধারে বাড়ি, কাছাকাছি বাড়ি, খুবই কাছে, 2-3 মিনিটের রাস্তা। একটা রাস্তার ধার দিয়ে যেতে যেতে গঙ্গার উপরে, আমরা পূব পাড়ে থাকি, গঙ্গার পশ্চিম পাড়ে সূর্য অস্ত যাচ্ছে। আমার স্পষ্ট মনে আছে ভাই, আপনার চোখে জল আসছে। সূর্যাস্ত পশ্চিম তলে হচ্ছে, গঙ্গার সূর্যাস্ত হচ্ছে, সূর্যের দিকে চেয়ে বলছি, পরাধীন ভারতের শেষ সূর্য আজকে অস্ত যাচ্ছে। কাল যখন তখন তুমি উঠবে, ফুলবা আকাশ যখন উদিত হবে, তখন ভারতবর্ষ স্বাধীন হবে। সে যে কি আনন্দ, মুখ ফাটা আনন্দ। আমি শুধু নয়, দেশ শুদ্ধ লোক করেছে, আলোয় আলো চারিদিক হয়ে গেছে। দীপান্বিতায় অত আলো জ্বলে না, কাগজের মালা, নানান রকমের মালা দিয়ে বাড়ি ঘর রাস্তাঘাট সাজিয়েছে, লোকে উন্মত্ত হয়ে আছে। রাত্রে সন্ধ্যের পরে কোনো নামে কেউ খেয়ে নিয়েছে, না হলে সে চলছে, আনন্দ চলছে, আনন্দ চলছে। রাত্রি 12টার সময় করে জওহরলাল নেহেরু রেডিওতে বললেন, তখন তো টিভি বের হয়নি, একটা বক্তৃতা দিলেন, খুব অসাধারণ বক্তৃতা, ভারতবর্ষ স্বাধীন হল। তারপরে স্বাধীন ভারতবর্ষে স্বামীজির কোন ভাবটা নেওয়া হয়েছে, বড় বড় রাজনৈতিক নেতারা স্বামীজির কোন ভাবটা বুঝেছেন, কোন ভাবটা নিয়েছেন, কোন ভাবটা দেশে কাজে লাগানোর কথা ভেবেছেন, ভালো। তো যেটা বলছিলাম, ওই ডিসকভারি অফ ইন্ডিয়া একজন সন্ন্যাসী রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্টকে তখন দিয়ে বললেন, জওহরলাল নেহেরু। জওহরলাল তখন কিন্তু সকলের মুখে, আমরা পুরোনো জগতে দেখেছি তো, 80-90 বছরের বয়স্ক লোকেদের দেখেছি, তারা জওহরলাল নেহেরু বলতে একবার একটা মস্ত জিনিস বলে মনে করতেন। তাকে পড়তে দিয়েছেন, জওহরলালের বইটা নিয়েছেন। ডিসকভারি অফ ইন্ডিয়া দেখতে কিন্তু লোকের আগ্রহ হয়, যারা পড়াশোনা করেন, চর্চা করেন, চিন্তা করেন, রেখে যাও দেখতে। কিছুদিন পরে, মানে মোটা বই তো, কিছুদিন পর, কয়েকদিন পরে জিজ্ঞেস করলেন, মহারাজ বইটা পড়েছেন? না, হ্যাঁ পড়েছি। বলে অপেক্ষা করছেন তিনি কি বলেন। তার মন্তব্য ছিল অত্যন্ত ছোট, নেহেরু ইজ ইয়েট টু ডিসকভার ইন্ডিয়া। ভারতবর্ষকে আবিষ্কার করতে নেহেরুর এখনো সময় লাগবে। এবং পরে প্রেসিডেন্ট হয়েছিলেন স্বামী রঙ্গনাথনজি, তার নাম অনেকে হয়তো শুনেছেন, নিশ্চয়ই শুনেছেন। কারণ স্বামীজির পরে সারা জগতে ইন্টেলেকচুয়াল ওয়ার্ল্ডকে নাড়া দিয়ে দেওয়া চিন্তা দিয়ে তার মতো না কেউ করেনি। স্বামী রঙ্গনাথনজি দিল্লিতে রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ ছিলেন অনেক। তখন জওহরলাল নেহেরু তার কাছে আসতেন। তাকে একদিন তিনি বললেন যে, জওহরলাল, in your book you have not included Swami Vivekananda's name. তার সঙ্গে একটু লেখক ছিল। Oh yes, it was omission, it was an omission, a bad omission. Next edition, the first edition নেই, সেকেন্ড এডিশন 2-3 পাতা স্বামীজির সম্বন্ধে লিখে যোগ করলেন। এগুলো তো আমরা জানি, এগুলো তো এখন লোকে দেখে বুঝতে পারবে না, কারণ তারা স্বামী বিবেকানন্দের কি ভ্যালু জানতেন না। স্বামী বিবেকানন্দ ফিরে এলেন আমেরিকা থেকে, সময় যাচ্ছে কিন্তু তোমরা আমাকে বলবে।
স্বামী বিবেকানন্দ আমেরিকা থেকে ফিরে এলেন, কলকাতায় রয়েছেন কদিন যখন, তার মধ্যে একদিন এই বলরাম মন্দির, এখন যেটাকে বলে বলরাম ঘোষের বাড়ি, মন্দির মানে হচ্ছে কিন্তু আবাস বাড়ি। মন্দির মানে কিন্তু আমরা যে মন্দির মনে করি যে একটা মূর্তি থাকবে তা নয়, কিন্তু মন্দির সংস্কৃত শব্দের অর্থ কিন্তু হচ্ছে আবাস, আবাস বাড়ি। বলরাম মন্দির মানে বলরাম বাবুর বাড়ি। তো যাই হোক, বলরাম মন্দির এখন পরবর্তীকালে নাম হয়েছে। বলরাম ঘোষের বাড়িতে আছেন, একদিন সকালে বসে আছেন, এক ভদ্রলোক গেলেন স্বামীর সঙ্গে একটু কথাবার্তা বলতে করতে, অনেকেই তো আসতেন, এসে কথায় কথায় বলছেন, স্বামীজি ভারতবর্ষের অনেক সমস্যা, এসব সমস্যা কি করে দূর হবে? বললেন, মানুষ তৈরি করো, মানুষ তৈরি করলেই সব সমস্যার সমাধান। তিনি যেন ক্যাজুয়ালি উত্তরটা দিচ্ছেন এরকম মনে হলো, এটা দিতে হয় একটা উত্তর দিচ্ছেন এরকম একটা ভাব তার মনে হয়। তিনি বললেন, মানুষ তৈরি করলেই সব। হ্যাঁ গো, মানুষ তৈরি করলেই সব হয়ে যায়। বলে, ভারতের কত সমস্যা জানেন? ভারতীয় জাতীয় কংগ্রেস যদিও বিদেশি একজন আরম্ভ করেছিলেন, তাতে তখন ভারতবর্ষের স্বাধীনতার কথা বহুকাল পর্যন্ত ভারতবর্ষের কংগ্রেস কখনো উচ্চারণ করেনি ভয়। ভারতের স্বাধীনতার জন্য ভারতীয় কংগ্রেস তৈরি হয়নি, কিন্তু হয়েছিল যে ভারতের সরকারে ভারতীয়দের একটুখানি দু একজনকে নিলে দিলে কেমন হয়, এরকম ভিক্ষা। ভারতবর্ষ স্বাধীন হবে এসব জন্য কংগ্রেস তৈরি হয়নি। 1885 সালে ভারতীয় কংগ্রেস তৈরি হয়েছে। তারা ওই ভদ্রলোক বলছেন স্বামীজিকে, কংগ্রেস একটা লিস্ট তৈরি করেছে ভারতীয় সমস্যা, অনেক সমস্যা আছে। বললে, হ্যাঁ, যত সমস্যাই থাক আর যত ব্যবস্থাই নেওয়া হোক, মানুষ না হলে কিছু হবে না। বলে, আমি হ্যাঁ তাই বলছি, তাই বলছি। আর একজন জিজ্ঞেস করেছিল যে, স্বামীজি আপনি ভারতবর্ষের স্বাধীনতার জন্য কি করছেন? ভারতবর্ষের স্বাধীনতা ওরে আমি 3 দিনে এনে দিতে পারি, কিন্তু তোদের মানুষ কোথায়? ভারতবর্ষ স্বাধীন হলে সে স্বাধীনতা রাখবার লোক কোথায়? আগে তাই তৈরি করে। তোরা কি জানিস ভারতবর্ষের স্বাধীনতা কি করে আনা যেতে পারে? কিরকম করলে হতে পারে মহারাজ? একটা বড় ময়দানে সকলকে জমা কর, জমা করে একটা মস্ত গোল পথ, সেখানে ভারতের জাতীয় পতাকা তৈরি কর, সেই পতাকা করে সেখানে হর্ষধ্বনি করে তুলে দে, বল আজ আমরা স্বাধীন হই। আর গোটা গোটা স্বাধীন বড় বড় দেশে লিখে পাঠা যে ভারতবর্ষ আজ থেকে স্বাধীন হলো, আমরা স্বাধীনতা অর্জন করি। বললে কি হবে না? ইংরেজরা সেসব গুলি করবে, তবে জানবি বিবেকানন্দের রক্তটা মাটিতে প্রথম পড়বে। স্বামীজিকে কেউ বোঝেনি ভাই, স্বামীজিকে কেউ বোঝেনি, আজও বোঝেনি। ভারতবর্ষের রাজনৈতিক নেতারা বোঝেননি কোনো কালে। আজকাল মুখে বলেন, আজকাল মুখ্যমন্ত্রীরাও বেলুন মঠে যান, অনেক সবাই মিলে মুখ্যমন্ত্রী মন্ত্রীরাও সবাই বক্তৃতা করেন, স্বামীজির কথা বলেন, ঠাকুরের কথা বলেন। এতে চেনা আছে, বয়স হয়েছে, দেখেছি। যেসব শিক্ষকদের কাছে পড়েছি তাদের দেশপ্রেম কাকে বলে, দেশকে ভালোবাসা কাকে বলে, মানুষকে কাকে বলে শিখেছি, জানি। অসহ্য অসহ্য সেই যন্ত্রণা মুখে না থাকলে এইরকম মহামন্ডলে হয়তো কাজ হতো না। কিন্তু এখনো সবাই কি এরকম বসে, যুবকরা কি বসে থাকবে? যারা বয়স্ক, যারা চিন্তাশীল, তারাও কি বসে থাকবে? আর কোন রাস্তা নেই। আর দ্বিতীয় কোন পথ নেই, আর কোন ইসমে, কোন মতবাদে কিছু হবে না, কোন ইকোনমিক পলিসিতে কিছু হবে না। সমস্ত কিছুর পেছনে আছে মানুষ। সেই মানুষটা যদি মানুষের মতো না হবে, কিছু হবে না। কাজেই তুমি কি প্রশ্ন করেছিলে? আমি ভুলে গিয়েছি। বলেছি কি প্রশ্ন ছিল?
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কাজেই ভাই কি করে রিয়ানমেন্ট নিয়ে সরকার ভেবে শিক্ষা ব্যবস্থায় আনবে, সেই জন্যই মহামন্ডল অতি সংযতভাবে বলে যে আমরা সবকিছু করে দিতে চাই না, আমরা এই যে শিক্ষা ব্যবস্থা আছে এটা বাইরের থেকে এতে যোগান দিতে চাই, সাপ্লিমেন্ট করতে চাই। অভাব শিক্ষা ব্যবস্থায় যেটা আছে সব আছে, কিন্তু মানুষ তৈরি করা, চরিত্র গঠন করা এর কথা নেই। সেটা কি করে করা যায় সেইটা আমরা বাইরে থেকে এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে যোগ করে, যাতে অন্যান্য বিষয় শিক্ষার সঙ্গে সঙ্গে এটাও হয়। আজকেই এসেছিল দেখা করতে একজন ইন্ডিয়ান এয়ারফোর্সের অফিসার, সিনিয়র অফিসার। সে যখন ক্লাস 8 এর ছেলে তখন থেকে মহামন্ডল করেছে। আজকে বললো না, একটু ইঙ্গিত করে বললো, এর আগে আমায় জিজ্ঞেস করেছিল, দাদা আমাদের অফিসার্স মেসে মদ খাই না আমি খাই? মিলিটারি অফিসার্স, এয়ারফোর্সের অফিসার্স তাদের মেসেতে রোজ মদ খায় সব, আমি একটা মদ খাই। আমাকে হচ্ছে আজকে বলছে অনেক বসেছিল, তা কি করেছে? কলকাতায় ডিউটি করেছে, 26 জানুয়ারিতে কলকাতায় জায়গা হবে, তাতে আর্মি নেভি সমস্ত ইয়ে থাকে, তা ডিউটি করেছে। অনেকটা করছে, কি করবো বলে তো, আমি চাকরি ছেড়ে দেবো? আমার মহামন্ডলের ছেলে নেভিতে একজন গেছে, তুমি এয়ারফোর্সে গেছো, মিলিটারিতেও আছে, ছেড়ে দেবে কেন? ছেড়ে দেবে, ছেড়ে দেবে না। সেখানে থেকে তুমি দেখাও যে হ্যাঁ লেখাপড়া শিখে ভালো চাকরি পেয়ে ভালো চাকরি করে, কিন্তু নিজেকে নষ্ট না করে, চরিত্র নষ্ট না করে, দেশপ্রেমকে বজায় রেখে তোমার যে দায়িত্বটা, এক্সাম্পলটা খাড়া করো সর্বদেশ। তোমার দ্বারা একজন দুজন করে হয়তো প্রভাবিত হয়, ছাড়বে না। যেটা উচিত নয় সেটা কখনো করবে না, টেম্পটেশনের কাছে কখনো সাবমিট করবে না, নিজেকে আত্মাহুতি দেবে না, প্রলোভনের কাছে তোমার নিজের জীবনটা খুব আনন্দ করে গেল, চলে গেল। অনেকক্ষণ বলেছিল আজকে শিক্ষক কোথায় থাকে, সেখান থেকে এসেছে। এখন সে কালাইতে পশ্চিমটা অনেক জায়গায় ছিল, এর আগে পুনেতে ছিল, এখন থেকে পাঠালো 26 জানুয়ারি পর্যন্ত ব্যারাকপুরে এয়ারফোর্সের যে আছে সেখানে সেখানে। তো এরকম একটা এক্সাম্পল এক জায়গায় দরকার। একটা পাড়ায় যদি একটা ছেলে সেরকম থাকে, একটা বাড়িতে যদি একটা সেরকম ছেলে থাকে, একটা বাড়িতে যে কটা ছেলে আছে সে কটাই যদি সেরকম হয়, কেমন হবে বলো তো? এই তো কাজ, এই তো কাজ, একটু একটু করে, একটু একটু করে, একটু একটু করে। আর আগুন দাহ্য বস্তু যদি হয়, একটাই লাগলে তার পাশেরটাই লাগে, তার পাশেরটাই লাগে, মহা অগ্নি কাণ্ড হয়ে যায়। একটা জীবনে যদি আগুন লাগে, এসকে ভালোবাসা যে স্বামীজির কাছ থেকে এসেছে, সেই আগুন মনের গায়েও সঞ্চারিত হবে, মনেও সঞ্চারিত হবে। একটা এমন অগ্নিকাণ্ড হবে যে যা কিছু মনে, যা কিছু প্রাণীকর, যা কিছু খারাপ পুড়ে ছেড়ে নতুন ভাবে বলে উঠাটা। এই কাজ ভাই তোমাদের, এই কাজ করতে এসেছো ভাই। টাকা দিয়ে কত অখাদ্য খেলে, কতগুলো শুতে কষ্ট হলো, সবকিছু করতে কষ্ট হলো, এখানে বসে বসে কত কষ্ট করে হয়তো কত কিছু করছো, কিন্তু এমনি নয় ভাই। এটা সত্যি সত্যি তোমাদের তপস্যার ক্ষেত্র, আমাদের সকলের তপস্যার ক্ষেত্র। আমরা সবসময় পারি না, অন্তত এই কদিন এখানে তপস্যা করে চাই, স্বামীর আদর্শ আমরা ঈশ্বর লাভ করবো, কি ব্রহ্ম অহমির দরকার নেই। আমরা আমাদের জীবনটা করবো যেন সেটা দেশের কাজে লাগে, দশের কাজে লাগে, যেন মানুষকে ভালোবাসতে পারে। যারা খুব গরিব, যারা অনাদৃত, যারা লাঞ্ছিত, যারা নির্যাতিত, যারা নিন্দিত, অন্তত তাদের দুজনের পাশেও যদি গিয়ে দাঁড়াতে পারি, একজনের পাশেও যদি গিয়ে দাঁড়াতে পারি, জীবন সার্থক হবে। এইভাবে জীবনকে সার্থকতা আনো। জীবনে বুঝে যাও জগৎ থেকে, আমরা যখন যাবো যেন বুঝে যাই যে মানুষ সোজা জিনিস নয়, মানুষ পশু নয়। মানুষ শুধু কিছু রোজগার করবে, কিছু খাবে যাবে,
নাচো গাও পান করো আনন্দিত মন করে জীবন কাটাবার জন্য মানুষ জন্মায় না। যারা অভাগা, অত্যন্ত দুর্ভাগ্য যাদের, তাদের সেভাবে জীবন শেষ হয়, জীবন সকলেরই শেষ হয়, তা যেন না হয়। সেই জন্যই কি সব কথা না বলো তো, ছোট ছোট কথা। যদি জন্মেছিস তো একটা দাগ রেখে যা, কথা বলো তো, যদি জন্মেছিস তো একটা দাগ রেখে যা। যতদিন আছি, যতদিন বেঁচেছি, যতদিন জীবনে যা করবো সেটা অন্তত একটা লোকের মনে একটা ছাপ ফেলবে, না এই জীবনটা তো ভালো, আমার জীবন হলে তো ভালো হয়। সেরকম জীবনটা তৈরি করতে হবে। ওই যে জিজ্ঞেস করছিল না পাঠচক্র ঠিক কাজ করছে কি করে বুঝবো? যে পাঠচক্রে, যে চেষ্টার মধ্যে দিয়ে এই ভাবটা সঞ্চারিত হবে আরো 10 জনের মনে, সেইটা ঠিক হচ্ছে বুঝতে হবে। মহামন্ডল ধরো আজকে আরম্ভ যখন হয়েছিল 6টি কেন্দ্র প্রথমে হলো, সেগুলো অন্যরকম হয়ে গেছে, এটা ভক্তের দল হয়ে গেছে। তারা মানুষ বাড়া বুঝে না, তারা একেবারে ব্রহ্ম পেতে চায়। ব্রহ্ম পাওয়াটাও দরকার নেই। ব্রহ্ম পাওয়া, ব্রহ্ম মানে যদি শব্দার্থ করে দেন তো বৃহৎ। বৃহৎটা কি? এই প্রকাণ্ড জগতে, এই যে ওয়াইড ওয়ার্ল্ড, বৃহৎ জিনিসটা হচ্ছে মানুষ। সেই মানুষকে পাওয়ার চেষ্টা করো, সেই মানুষকে সুন্দর করে তোলবার চেষ্টা করো, সেই মানুষকে একত্রিত করবার চেষ্টা করো। সমস্ত মানুষের ইচ্ছা একটা নির্দিষ্ট পথে, একটা নির্দিষ্ট উদ্দেশ্যের দিকে তাদের মুখ চলে যাক, দিক চলে যাক। সেটা হচ্ছে সকলের সমুন্নতি। যে দুঃখে আছে, যে অভাবে আছে, যে ক্লিষ্ট, যে আর্ত, তাকে কি করে সাহায্য করা যায়, তাকে কি করে তোলা যায়? কি করে করবে? যদি নিজের জীবন না ওঠে, যদি নিজের জীবন না ওঠে, কি করে হবে? আমি যেখানে থাকি সেখানে ঘটনা আমি বেশি বলবো না ভাই, আবার বেশি গেলে বেরিয়ে পড়ে। সেখানে ঠাকুর গেছিলেন, মা গেছিলেন, স্বামীজির আর গুরু ভাই গেছিলেন। স্বামীজির যে গুরু ভাই গেছিলেন তিনি কিন্তু এক রাত্রি বাস করেছিলেন। তিনি বাস করে একটি লোকের বাড়িতে থাকবার ব্যবস্থা করেছিল। গেছেন দেখে, সন্ন্যাসী গেছেন দেখে থাকতে বলেছিল, থেকে কিন্তু বাড়ির কোনো ঘরে সন্ধ্যা, রাস্তার ধারে বাড়ির বারান্দায় রাত কাটিয়েছিল। এ কোথাও নেই, কোথাও পাবে না। মনে পড়ে গেল হঠাৎ, রাত্রিবেলা দেখা গেল তিনি সেখানে নেই। দেখলেন রাস্তায় একজন কলেরা হয়ে পড়ে আছে, কাতরাচ্ছে। তাকে সারা রাত সেবা করেছে। সকালবেলা কোথায় চলে গেছিলেন? একটা ছোট ছোট জিনিস, অদ্ভুত মানুষকে জিনিসটা সম্পদ, যে অন্যের জন্য কাতর হওয়া, অন্যকে সাহায্য করার জন্য মনটা যাওয়া, নিজেদের মনুষ্যত্ব অর্জন করা। মনুষ্যত্ব অর্জন করা মানে পবিত্রতা। দেহ দেবালয় প্রোক্তঃ সজীবঃ কেবল শিব। স্বামীজি বলতেন, the human tabernacle is the greatest temple. তোরা দেবতাদের মন্দির কোথায় করছে? এই যে মানুষের দেহ, এইটি সব থেকে বড় মন্দির ঈশ্বরের, ভগবানের। অন্য ঈশ্বর তো কল্পিত ঈশ্বর, কল্পনা। তো দেবদেবী তো কল্পনা, তাদের রূপ তো কল্পনা, কিন্তু এটা তো কল্পনা নয়, তো বাস্তব। এতে যদি মানুষকে, মানুষের মধ্যে যদি ঈশ্বরকে না দেখতে পাও, কোথায় ঈশ্বরের সন্ধান করবে? স্বামীজি বলছেন, মানুষের মধ্যে ঈশ্বরকে না দেখতে আর কোথায় ঈশ্বর? ঈশ্বর ঈশ্বর প্রশ্নতার জন্য বহু লোকের সম্মুখে তোমার ছাড়ি কোথায়? ঈশ্বর কোথায়? ঈশ্বর বহু লোকে তোমার সামনে রয়েছে। কাজেই ভাই কি সব বলছি পাগলের মধ্যে কথাবার্তা। আমি ওই জন্য বলি, স্বামীজিকে পুজো তো করতে পারো দূরের কথা, ভক্তি করতেও বলি না, শ্রদ্ধা করতেও বলি না, ভালোবাসতে শিখবো। স্বামীজিকে ভালোবাসতে ঠিক স্বামীজি বলো আপনার লোকটা বুঝতে শেখো। স্বামী চলে যাননি,
যে কথা বলেছিলেন আমি এই দেহটাকে ছেঁড়া কাপড়ের মতো ফেলে দিয়ে যেতে পারি, কিন্তু আমি কাজ করা থেকে নিরত হব না, আমি চিরকাল কাজ করে দেব। এটা বিশ্বাস করবার জিনিস। ভগবান কোথায় স্বর্গে বাস করেন না কোথায় বাস করেন ভগবান জানেন, মন্দিরে থাকেন কি না থাকেন ভগবান জানেন, কিন্তু মানুষের মধ্যে ভগবান আছে এবং স্বামী সেইটাই আমাদের চোখ খুলে দিচ্ছে। ভাবতে পারেন, বুঝতে পারেন, চেষ্টা করে তীর্থ ছবি অনেকেই তিনি তীর্থের দেবো কি পায় ভগবান জানেন। একটি সাধু একটি জায়গায় লিখেছিলেন স্বামী এই যোগ বিষয়ে আলোচনা করতে গিয়ে, সাধুর গল্পটি লিখেছেন ভারী সুন্দর। তার গ্রামের এক পাশে ধারে তারপরে বন জঙ্গল আছে, সেখানে একটা কুঠিয়া করে এক সাধু বাস করত। সেই গ্রামেও একটি মানুষ ছিল যে ডাকাতি করত, তার পেশা ছিল ডাকাতি করা। ডাকাতি করতে গিয়ে অনেক খুব করেছে, করে বয়স হয়েছে, তখন একটুখানি চিন্তা হয়েছে, একটু মনে পরিতাপ এসেছে, এত মানুষ খুন করলো, করে করে কি করলো, বয়স তো হয়ে গেল, পরে কোথায় কাটাবো। সে তখন ওই সাধুটির কাছে গ্রামের শেষ প্রান্তে গিয়ে সাধুটিকে বলল যে আমি এরকম একটা ডাকাত, অনেক মানুষও খুন করেছি, কিন্তু আমার মনে হচ্ছে এটা ভালো কাজ নয়, খুবই খারাপ কাজ করেছি, এটা যদি বন্ধ করে দিই আপনি আমাকে একটু আশ্রয় দেবেন, আমি বাড়িতে থাকতে চাই না, সংসারে থাকতে চাই না, বয়স হয়েছে, আপনার কাছে এখানে থাকবো, আপনার একটু কাজকর্ম করে দেবো। তো সাধু তো উদার চেতা, তো মানুষের দোষ দেখেন না, বোধ থাকতে দেখেন, বলুন আচ্ছা থাকে। সে থাকতে লাগলো সাধু আশ্রমের মানে, আরে গ্রামের ছোট আশ্রম মানে কুঠিয়া করে কোনো থাকে না। সাধু একটু কাজকর্ম করে দেয়। কিছুদিন যাওয়ার পরে সে বললো যে আমার একটু তীর্থ দর্শনে যাওয়ার ইচ্ছে হয়েছে, যাবো? আর তোমার ইচ্ছে হইলে যাও। কি জন্য ইচ্ছে হচ্ছে? বলে অনেক পাপ করেছি তো, বহু জায়গায় তীর্থ আছে, সেখানে তীর্থ স্নান করলে বলে পাপ চলে যায়, গিয়ে দেখি কতগুলো তীর্থস্থানে গিয়ে চান করে পাপ যায় কিনা। তখন সাধু বললেন আচ্ছা তুমি যে তীর্থে গিয়ে স্নান করবে, পাপ চলে গেল কিনা কি করে বুঝবে? তখন সে দেখবে সত্যি তো তাই, তীর্থে গিয়ে স্নান করলে পাপ চলে যায় বলে, কিন্তু পাপ চলে গেল কি করে বুঝবে? বলে সাধুজি বললেন ওইখানে একটু ন্যাকড়া আছে, একটু সাদা ন্যাকড়া নিয়ে এসো। তো বুঝতে পারছেন না, একটু সাদা ন্যাকড়া সেগুলো নিয়ে এলো। বললে ওখানে আমার কালির দোয়ারটা আছে, একটু কালি ঢালতে, ওটাতে কালি ঢালতে সাদা কাপড়টা কালো হয়ে গেল। বলে তোমার তো একটা কিছু জিনিসপত্র নেবে, পুঁটলি টুটলি নেবে? হ্যাঁ পুঁটলি নেবো। এই পুঁটলিতে এটা রেখে একা তীর্থে গিয়ে যখন চান করবে তখন ওই পুঁটলি থেকে সাদা কাপড়টা বার করে দেখবে ওটা কালো আছে না সাদা হয়েছে। পাপ চলে গেলে দেখবে ওটা সাদা হয়ে গেছে। তো সে তীর্থে ঘুরে সব জায়গায় যায়, যেখানে চান করে সেখানে আবার কাপড়টা খুলে যাবে, যেমন কালো তেমন কালো আছে, সাদা হয়। মনের দুঃখে ফিরে আসে। ফিরে আসতে আসতে ওই যে গ্রামের প্রান্তে একটু বন জঙ্গল ছিল, তো একটু দূরে গেলে খুব ঘন জঙ্গল, সে যে দিক দিয়ে এসেছে সে জঙ্গলটা পেরিয়ে আসছে। জঙ্গলের ভিতর দিয়ে যখন আসছে তখন একটা নারী কণ্ঠে আর্তনাদ শুনতে পাচ্ছে দূর থেকে। আওয়াজটা শুনে সেদিকে ছুটে গিয়ে দেখলো একটি অল্প বয়সী বিবাহিতা মেয়েকে গাছে দড়ি দিয়ে কটা ডাকাত বেঁধেছে, বেঁধে তার সোনার গয়না খুলে নিচ্ছে। আর ডাকাতি করতে যাচ্ছিল তারা তো তাদের কাছে কুড়িল টুড়িল ছিল, মাটিতে একটা কুড়িল পড়েছিল। সে সেখানে গিয়ে দিক বিদিক শূন্য হয়ে বিচারহীন হয়ে ওই একটা কুড়িল তুলে একটা ডাকাতের মাথায় তুলে বললো যাহা বাহান্ন তাহা তিপ্পান্ন।
বাংলায় এই প্রচলিত কথাটা সকলেই বোধহয় শুনেছে, যাহা বাহান্ন তাহা তিপ্পান্ন। সেটা তুলে বললো যাহা বাহান্ন তাহা তিপ্পান্ন বলে এক ডাক্তার মাথায় মারবে, মানে 52টা খুন আগে করেছে, এটা 53। করে তারপরে তার মনে হলো ইস কি করে বসলো আবার সেই কাজ। যাই হোক, তখন তো সেই মেয়েটির দড়ির মাঝেটা খুলে খুলে তার সেটা গুছিয়ে টুচিয়ে করে আর দেখাতে আর তো পালালো, সে ছুটে পালালো। তাকে বললো তুমি কোন গায়ে থাকো, কোথায় বাড়ি, জিজ্ঞেস টিজ্ঞেস বলে চলো রাস্তা দেখিয়ে দিচ্ছি, দিয়ে তার গায়ের দিকে বনের জঙ্গলের বাইরে পাঠিয়ে দিয়ে খুব ভারাক্রান্ত মনে পাপ কমাতে গিয়ে পাপ বাড়িয়ে এলো ভেবে খুব বিষণ্ণ মনে গিয়ে সন্ন্যাসীর আস্থানে পৌঁছে বললে মহারাজ এসেছো বাবা? হ্যাঁ বাবা। তার মুখ দেখেই বুঝেছেন যে খুব ভালো তো মনের অবস্থা নয়। কি হলো তোমার? বললে মহারাজ আর কি বলবো, 52টা খুন করেছিল, আসার পথে 53তম খুনটা করে। হ্যাঁ তাই নাকি? তুমি যে তীর্থে গেছিলে সেখানে তোমার চান করে পাপ চলে যায়নি? সেই নাকড়াটা বার করে দেখেছিলে কালো ছিল না সাদা ছিল? বলে হ্যাঁ মহারাজ সব বাড়ি দেখেছো, যেমন কালো তেমন কালো ছিল, বিশ্ব হয়। বলে আচ্ছা এখন খোলো তো। এখন খুলে দেখে সেটা সাদা হয়ে গেছে। 52টা খুনের যে পাপ, 53 খুনটা কিন্তু সেই সমস্ত পাপকে ধুয়ে গেছে। কারণ এখানে একজন নির্যাতিত অত্যাচারিত মানুষের রক্ষার জন্য করেছে। তো কাজেই সেই জন্যই হচ্ছে কর্মস্থ কহনা গতি, কর্মের গতি কর্মের ফলাফল দেখি বড় গহন ব্যাপার, বোঝা যায় না কি সেই কি হয়। কাজেই আমরা যদি সেই দিকে মনে রাখি, যেটা ভালো, যেটা মঙ্গল, বিশেষ করে যেটা অন্যের ভালো করবে, সেটাই হচ্ছে আমাদের পক্ষে জীবনের সব থেকে ভালো। এই কথা ভেবে স্বামীজিকে যদি অনুসরণ করে জীবনটা তৈরি করি, তাহলে অনেক মঙ্গল কাজ অন্তত আমার এলাকায় তো হবে, আমার পরিবারে তো হবে। অনেকের পরিবারে খুব সুস্থ আবহাওয়া নেই এখনকার দিনে। কত পরিবার দেখতে পাই সব তো বিচ্ছিন্ন হয়ে গেছে। এক এক ভাই এক এক জায়গায় থাকে, মেয়েরা হয়তো বিয়ে হয়ে চলে গেছে। কোনো অন্যরা মেয়ে হয়তো একটি ভাই কাঁধে রয়েছে, কত রকম লাগে। হ্যাঁ, এক ভাই হয়তো খেতে পায় না, আর এক ভাই হয়তো ঐশ্বর্য মস্ত, বাড়ি আছে গাড়ি আছে, আর এক ভাই হয়তো খেতে পায় না। কত পরিবারে আছে। কি করে হয় বলো? কি করে হয় বলো? আর কিরকম মানুষ বলতো? আমাদের মনুষ্যত্ব বোধ কেমন বলতো? আমরা অন্যের, আমরা ভাই ভাই বলবো, অন্যদের অন্য জায়গায় বলবো ভাই ভাই, পরিবারের মধ্যে ভাই ভাই করতে পারি না, বলার সাহস নেই। কাছেই ভাই কি করে তোমাদের বলবো বলো? আমি তো মানে উপদেশ দেওয়ার মতো বলতে পারবো না, তবে তোমাদের কাছে মিনতি করতে পারি, আন্তরিকভাবে মিনতি করতে পারি। ভাই যখন এখানে এসেছো একটু সংকল্পটাকে নেবার চেষ্টা করো, একটু সেটাকে ধরে থাকবার চেষ্টা করো যে আমি যতটা আছি, যতটা ভালো আছি, আরেকটু ভালো হবো। আরেকটু ভালো হবো মানে আমার হৃদয়টা আরেকটু বড় হবে, মানে আমি আমার বাইরের লোকেদের আরেকটু কাছে মনে করতে পারবো। অন্তত আমার পরিবারের ভাইয়ের কষ্ট হলে তার কষ্টটা দূর করবার চেষ্টা করবো। আমার বাবা মার কষ্ট হলে বাবা মার কষ্টটা আমার যথাসাধ্য চেষ্টা করবো। বলতে সংকোচ হয়, অনেকে হয়তো ঘর ছেড়ে অন্যত্র চলে যায় আরো কিছু মহৎ লাভের জন্য। এরকম মহৎ লাভের জন্য গৃহত্যাগী একটি বালকের ইতিহাস একটি সন্ন্যাসীর মুখে শুনেছি। তিনি বললেন একবার, তিনি আমার মেয়ের সন্ন্যাসী চলে গেছেন। ছেলেটিকে জিজ্ঞেস করলেন তুই ঘর ছেড়ে চলে গেলি কেন?
বলে মহারাজ আপনাকে সত্যি কথা বলবো না। হ্যাঁ সত্যি কথা তো বলবি, সত্যি কথা মিথ্যে কথা বলবি কেন, কি বলতো? না আমি যাদবপুর ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস পেয়ে ইঞ্জিনিয়ারিং পাস করেছি। আমি ভালো চাকরিটা এরকমই পেতে পারি, কিন্তু আমি অনেক হিসেব করে দেখি বাবা রিটায়ার করার মুখে আর 5টি ভাই বোন সবই আমার থেকে ছোট। আমি একটা ভালো চাকরি পেলি, বাবা রিটায়ার করলি, আমি যে টাকাটা পাবো এই 5 ভাই লেখাপড়া সংসার চালানো সব আমাকে মাফ করতে হবে। তাহলে কি ভাবলো আমি ইঞ্জিনিয়ারিং ফার্স্ট ক্লাস পাওয়ার শুধু না, আমার ইংরেজিটাই খুব দখল আছে। আমি একটা এদিক ওদিক এরকম করলেই কিন্তু আজকাল অনেক সংস্থা আছে তারা বিদেশে পাঠিয়ে দেয়, আমেরিকায় পাঠিয়ে দেয়। আমার ছেলেবেলা থেকে বড় শখ আমেরিকায় যাওয়ার। তাই ভাবলো বাবা মা যাহাই করে নেবে, আমার ভাই বোন যাহাই হবে আমার, আমি সংসার ছেড়েতে যাই। আমি এটা শোনার থেকে বেশ কিছু বছর আগে শুনেছি। আমি এখন জানি না সে এখন কোন বিদেশে আছে বা কি করছে। বড় কষ্ট হয়, কি সংকীর্ণ মন আমাদের বলো। আমরা ভাই বোনকে ভালোবাসতে পারি না, বাবা মাকে ভালোবাসতে পারি। আর ভাইদের কারণকে ভালোবাসা ভাবতেও পারি না। ভাইদের কারণকে ভালোবাসি কখন? যখন আমার স্বার্থ সিদ্ধি হয়, সেই স্বার্থ সিদ্ধিটা হয়তো আমাকে অধঃপতনে দেওয়ার জন্য, আমার চরিত্র নষ্ট হবে, আমার মানসিকতা নষ্ট হবে, এই বিষয়ে যারা সাহায্য করছে তাদের বড় আপন মনে করি। এইটা দেখ না, এইটা একবার দোকানে পাওয়া যাচ্ছে, বিক্রি হচ্ছে, না না এটা ড্রাগ নেই, খেয়ে দেখ না দুটো। হ্যাঁ বন্ধু स्वामिनी तापहारिणी